তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অর্ধপরিবাহী সেটা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ যেটা আমরা বলছিলাম সেটা সম্বন্ধে গত ক্লাসে আলোচনা হচ্ছে। আজকে যেটা পড়বো সেটা অবিশুদ্ধ বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, অবিশুদ্ধ অর্ধপরিবাহী, সেটা আমরা আলোচনা করব। তো অবিশুদ্ধ বলতে এখানে কি হয়, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কয়েকটি বিশেষ ধরনের অপদ্রব্যকে মেশানো হয়। বিশেষ ধরনের অপদ্রব্যকে সুপরিকল্পিতভাবে মেশালে অর্ধপরিবাহীর যে তড়িৎ পরিবহন ক্ষমতা সেটা হচ্ছে বহুগুণ বৃদ্ধি পায়। এইকে বলা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কি করা হচ্ছে, কয়েকটি বিশেষ ধরনের অপদ্রব্যকে মেশানো হচ্ছে। অপদ্রব্যকে এমনি এমনি মেশানো, সুপরিকল্পিতভাবে মেশানো হচ্ছে। মেশানোর ফলে দেখা যাচ্ছে যে তড়িৎ পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিশুদ্ধের ক্ষেত্রে আমরা দেখছিলাম সেই ক্ষেত্রে মাইক্রো অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো হচ্ছিল, তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছিল। কিন্তু অবিশুদ্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে মিলি অ্যাম্পিয়ারের মতো, অর্থাৎ বহুগুণ পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে অপদ্রব্য মেশানো সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডোপিং, ডোপিং করা বলা হচ্ছে। আর মিশ্রিত যে অপদ্রব্য সেটাকে বলা হচ্ছে ডোপ্যান্ট। প্রক্রিয়া যেটা, যে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে বিশুদ্ধের সাথে আমি মেশাচ্ছি সেই প্রক্রিয়াটা বলা হচ্ছে ডোপিং। আর যেটা মেশানো হচ্ছে, যে অপদ্রব্যটা আমি মেশাচ্ছি বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সেটাকে বলা হচ্ছে ডোপ্যান্ট। বিশুদ্ধ অপদ্রব্য যেটাকে মেশাচ্ছি সেই অপদ্রব্যটাকে বলা হচ্ছে ডোপ্যান্ট। এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহী তার আবার দুটো ভাগ, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। এই যে অবিশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী আজকালকার দিনে যে ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি আছে তাতে বহুল পরিমাণে ব্যবহার করা হচ্ছে, বহুল পরিমাণে ব্যবহার করা হচ্ছে। কারণ কি বিশুদ্ধটা ব্যবহার করা হচ্ছে না, তার কারণ হচ্ছে বিশুদ্ধর ক্ষেত্রে প্রবাহ মাত্রাটা যাচ্ছে কত, মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের, আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মিলি অ্যাম্পিয়ার অর্ডারের। সেই জন্য বহুগুণ বৃদ্ধি পাওয়ার ধরুন কি হচ্ছে, অবিশুদ্ধটাই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। তো আমরা এগুলো ডিটেলসে আলোচনা করবো যে এন টাইপ আর পি টাইপ কি। তো এখানে বলা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহীটা কি জিনিস, এন টাইপে কেন বলা হচ্ছে সেই সম্বন্ধে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। তো এখানে কি করা হয়, বিশুদ্ধ যে সিলিকন বা জার্মেনিয়াম যে অর্ধপরিবাহী থাকে সেই অর্ধপরিবাহী সেই গ্লাসের মধ্যে কি করা হচ্ছে, অল্প পরিমাণে আর্সেনিক বা ফসফরাস, অল্প পরিমাণে আর্সেনিক বা ফসফরাস মৌলকে কি হচ্ছে সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করা হচ্ছে। ডোপিং বলতে যে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে অপদ্রব্যকে মেশানো হচ্ছে তাকে ডোপিং বলা হচ্ছে। এখানে কি করা হচ্ছে, আর্সেনিক আর ফসফরাসকে মেশানো হচ্ছে। এই যে আর্সেনিক বা ফসফরাস এরা হচ্ছে পঞ্চযোজী মৌল। পঞ্চযোজী মৌল অর্থাৎ এরা হচ্ছে কি পঞ্চযোজী মৌল, পর্যায় সারণীর পঞ্চম শ্রেণী বা নাইট্রোজেন শ্রেণীভুক্ত মৌল। আর এদের পরমাণুর একেবারে বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন থাকে না, 5টা করে ইলেকট্রন থাকে। অর্থাৎ যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন, 5টি করে ইলেকট্রন থাকছে। তো কি করা হচ্ছে, আর্সেনিক আর ফসফরাস মৌলকে সিলিকন বা জার্মেনের সাথে ডোপিং করা হচ্ছে। ঠিক আছে, আর্সেনিক বা ফসফরাস দিয়ে। এবার কি করা হয় এক্ষেত্রে, কি মানে স্ট্রাকচারটা কেমন হয় সেই সম্বন্ধে আমরা এখানে দেখবো। কার্যনীতি যেটা বলা হচ্ছে সেটা আমরা দেখবো। এবার আর্সেনিক তার বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন। এখানে 5টা ইলেকট্রন আমি দেখিয়েছি। এবারে আর্সেনিকের সাথে কি করা হচ্ছে, সিলিকন, এদের ডোপিং করা হচ্ছে। সিলিকনের মধ্যে কি করা হচ্ছে, আর্সেনিক বা ফসফরাস মৌলকে ডোপিং করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে সেটা যদি আমরা দেখি তাহলে কি ঘটনা ঘটবে। তো এখানে আর্সেনিক মৌল, এর ক্ষেত্রে একটা আর্সেনিক পরমাণুকে দেখানো যে আর্সেনিক পরমাণু এখানে কি আছে, আর্সেনিক পরমাণুর বাইরে কক্ষে কটা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। এবার দেখো এই যে আর্সেনিক যেটা আছে তার বাইরের কক্ষে যে 4টে ইলেকট্রন, আর্সেনিক যে পরমাণু তার বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে, এই যে 4টে ইলেকট্রন কি করছে, পার্শ্ববর্তী 4টে সিলিকন পরমাণুর সাথে কি করছে, সমযোজী বন্ধন তৈরি করছে। এই সিলিকন পরমাণুর সাথে কি করেছে, একটা বন্ধন, সমযোজী বন্ধন তৈরি করেছে। এর সাথে একটা সমযোজী বন্ধন, এর সাথে একটা সমযোজী বন্ধন, এর সাথে একটা সমযোজী বন্ধন তৈরি করেছে। তাহলে পার্শ্ববর্তী 4টে সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করেছে। কিন্তু দেখা যাচ্ছে একটা যে এই যে ইলেকট্রন বাকি থেকে যাচ্ছে, এ কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, এ কারোর সাথে বন্ধন তৈরি করতে পারছে না। তাহলে এই যে ইলেকট্রনটা সেটা কি হচ্ছে, মুক্ত ইলেকট্রন আসবে। এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, এর দরুন কি হবে, তড়িৎ প্রভাবিত হতে থাকবে। আর এখানে আরো জিনিস মনে রাখতে হবে যে কি করছে, এই যে সিলিকনটা কি করছে, এর সাথে বন্ধন তৈরি করছে। এই সিলিকনটা আবার কি পার্শ্ববর্তী এর সাথে বন্ধন তৈরি করবে, এর সাথে বন্ধন, যেমন আমরা দেখেছিলাম কিসের ক্ষেত্রে, বিশুদ্ধের ক্ষেত্রে যেমন এরকম একটি স্ট্রাকচার ছিল, ঠিক একইভাবে এই ক্ষেত্রে কি একই রকম স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু এখানে মাঝখানে একটা ঢুকে আছে কি, আর্সেনিক একটা পরমাণু ঢুকে আছে, আর্সেনিক পরমাণু ঢুকে আছে, তার 4টে ইলেকট্রন,
বন্ধন তৈরি করেছে সমাজীয় বন্ধন পার্শ্ববর্তী সিলিকন পরমাণুর সাথে, কিন্তু একটা যে ইলেকট্রন বাকি থেকে যাচ্ছে এ কারোর সাথে বন্ধন তৈরি করতে পারছে না, তাহলে এই ইলেকট্রনটা হয়ে যাবে কি মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনটা কি হয়ে যাবে ঠিক মুক্ত ইলেকট্রন। বাকি যেগুলো ছিল ঠিক এই স্ট্রাকচারগুলো কি হবে আরও থাকবে। এরপরে দেখা গেল যে এইভাবে আবার সিলিকনগুলো ঠিক সমাজীয় বন্ধন তৈরি করলো, তারপরে আবার একটা ধরো আর্সেনিক মৌলের সাথে আর্সেনিক পরমাণুর সাথে কি আবার একটা সমাজীয় বন্ধন তৈরি আবার একটা ফ্রি ইলেকট্রন তৈরি হলো, ঠিক এইভাবে কি হবে ফ্রি ইলেকট্রন তৈরি হবে। এই আর্সেনিক পরমাণু তার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রনের মধ্যে 4টা ইলেকট্রন পার্শ্ববর্তী 4টে সিলিকন পরমাণুর সাথে কি করেছে সমাজীয় বন্ধন তৈরি করেছে, কিন্তু একটা ইলেকট্রন কি হচ্ছে ফাঁকা থেকে যায়, অর্থাৎ এটাই কি হচ্ছে মুক্ত ইলেকট্রন তৈরি করছে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে। এবার দেখো এই যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করবে। এবার যদি আমরা পটির কথা চিন্তা করি, এটা হচ্ছে পরিবহন পটি আর যোজ্যতা পটি আমরা দেখেছিলাম। এবার দেখো এই যে ফ্রি ইলেকট্রনগুলো, এই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু যোজ্যতা পটিতে থাকবে না, যোজ্যতা পটিতে থাকবে না। এই ইলেকট্রনগুলো কি একটা শক্তি স্তর থাকবে, সেই শক্তি স্তরকে বলা হচ্ছে ফার্মি স্তর, ঠিক আছে, ফার্মি এনার্জি লেভেল বা ফার্মি স্তর বলা হচ্ছে। এই যে ইলেকট্রন যেগুলো আছে এখানে 1 2 3 4 করে দেখানো হয়েছে, এরা কিন্তু আবার শক্তি পটি গঠন করবে না। কেন গঠন করবে না, এদের সংখ্যা হচ্ছে খুবই কম, সংখ্যাগুলো কি হচ্ছে খুবই কম। এবার কি হচ্ছে এই যে ফার্মি স্তর আর পরিবহন পটি, এখান থেকে সহজেই কি ইলেকট্রনগুলোকে এই যে পরিবহন পটিতে নিয়ে যাওয়া যাবে। ফার্মি স্তরটা কি আছে পরিবহন পটির কাছাকাছি আছে, দেখো যোজ্যতা পটি থেকে দূরে থাকবে আর পরিবহন পটির কাছে থাকবে এই যে ফার্মি স্তরটা। তাহলে এই ক্ষেত্রে যে ফ্রি ইলেকট্রনগুলো যেগুলো আমরা পেলাম, সেই ফ্রি ইলেকট্রনগুলো কি করবে একটা স্তরে থাকবে, যোজ্যতা পটিতে থাকবে না, একটা স্তর থাকবে, যেই শক্তি স্তরে থাকছে সেটাকে হচ্ছে ফার্মি শক্তি স্তর, ফার্মি স্তর বলা হচ্ছে। এই যে শক্তি স্তরটা কি পরিবহন পটির কাছাকাছি, পরিবহন পটির কাছাকাছি থাকবে, পরিবহন পটির কাছাকাছি থাকবে, এবং এই যে ইলেকট্রনগুলোকে সহজে কি করা হচ্ছে এখান থেকে পরিবহন পটিতে নিয়ে যাওয়া যাবে, এবং তার ক্ষেত্রে কী হবে এখানে প্রভাব পাওয়া যাবে। তো এখানে যদি আমরা এন টাইপ অর্ধপরিবাহীর একটা সংজ্ঞা দেখি তাহলে কি পাবো, বলছে বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসের মধ্যে অল্প পরিমাণে পঞ্চযোজী মৌল যেমন হচ্ছে আর্সেনিক বা ফসফরাস সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে ক্লাসটি পাওয়া যায় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলা আছে, তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলা হচ্ছে, এটা তার সংজ্ঞা আকারে দেওয়া হয়েছে। তাহলে তার কার্যনীতি আমরা দেখলাম, গঠন কীভাবে তৈরি হচ্ছে, শক্তিপটি যদি বলো সেই শক্তিপটিটাও আমরা এক্ষেত্রে দেখলাম, স্ট্রাকচার যদি বলো স্ট্রাকচারটা কেমন হয়, সেক্ষেত্রে ফ্রি ইলেকট্রনটা কীভাবে পাচ্ছি সেটা আমরা এখানে দেখলাম। এটা হচ্ছে এন টাইপ। এই এন টাইপের যে এন টাইপ যে অর্ধপরিবাহী যেটা আমরা দেখছি, ঠিক আছে, অবিশুদ্ধ অর্ধপরিবাহী, তার ক্ষেত্রে কিছু আলোচনা বলছে সম্পূর্ণ এন টাইপ ক্লাসটি কিন্তু নিস্তরিত। এখানে যে আমরা দেখো ফ্রি ইলেকট্রন পাচ্ছি, ঠিক আছে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে তাহলে এটা কি হবে একটা নেগেটিভ হতে পারে, যে সম্পূর্ণ যে ক্লাস যেটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে তোমার মনে হতে পারে যে নেগেটিভ, কিন্তু ক্লাসটা হচ্ছে নিস্তরিত। তার কারণ কি বলছে, কিছু ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকলেও ক্লাসের মধ্যে আর্সেনিক বা ফসফরাস পরমাণুগুলো কিন্তু নিস্তরিত, ক্লাসের মধ্যে যে আর্সেনিক বা ফসফরাস থাকছে সেই পরমাণুগুলো কিন্তু নিস্তরিত অবস্থায় থাকছে, এটা কিন্তু মনে রাখতে হবে। সেই জন্য কি হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা হচ্ছে নিস্তরিত। তারপরে এখানে বলছে ফার্মি স্তর আর পরিবহন পটি, এখানে দেখলাম আমরা ফার্মি স্তরটা ঠিক পরিবহন পটির কাছাকাছি লাগোয়া, এদের মধ্যে শক্তির ব্যবধানটা কত, শক্তির ব্যবধানটা হচ্ছে 0.05 ইলেকট্রন ভোল্ট। তাহলে শক্তির ব্যবধানটা কমে গেছে, শক্তির ব্যবধান যদি কমে যায় তাহলে ফার্মি স্তরের ইলেকট্রনগুলো ছিল খুব সহজেই কী হবে পরিবহন পটিতে নিয়ে যেতে পারবো, খুব অল্প পরিমাণ কী করছে শক্তি বা প্রয়োগ করে সেই ইলেকট্রনগুলোকে পরিবহন পটিতে নিয়ে যাওয়া যাবে, পরিবহন পটিতে নিয়ে গেলে সেখানে প্রবাহ মানটা খুব বেশি পাওয়া যাবে। তারপরে এখানে কি বলছে যে এন টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য আধান বাহক হলো ইলেকট্রন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা। বিশুদ্ধর ক্ষেত্রে কি হচ্ছিল, যতগুলো হোল তৈরি হচ্ছিল ততগুলো কিন্তু ইলেকট্রন তৈরি হচ্ছিল, সেই ক্ষেত্রে কি দুটোই সমানভাবে ভাগিদার ছিল কারেন্ট ফ্লোর জন্য। কিন্তু অবিশুদ্ধর ক্ষেত্রে এখানে এন টাইপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কিন্তু অনেক বেশি, মুক্ত ইলেকট্রনটাই বেশি ক্ষেত্রে কি করছে এখানে তোমার তড়িৎ পরিবহনে সাহায্য করছে, আর সংখ্যালঘু বাহক হচ্ছে হোল, সংখ্যালঘু বাহক হচ্ছে হোল। এবার দেখো যখন ওই যে সমযোজী বন্ধন যেগুলো আছে সিলিকনের সমযোজী বন্ধন যেগুলো আছে তাপ যদি প্রয়োগ করা হয়, প্রযুক্ত ভোল্টেজ যদি প্রয়োগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেখান থেকে ইলেকট্রন ছিন্ন করবে, ইলেকট্রন তার বন্ধন ছিন্ন করবে, সেখানে একটা হোল সৃষ্টি হবে, সেখানে একটা ইলেকট্রনের সৃষ্টি হবে। তাহলে সেই ইলেকট্রনটা কি তড়িৎ পরিবহনে সাহায্য করবে এবং হোলটাও কি করছে তড়িৎ পরিবহনে সাহায্য করবে, কিন্তু হোলের সংখ্যা কি হচ্ছে কম, ইলেকট্রনের সংখ্যা এক্ষেত্রে এমনিতেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, তারপর যখন সমযোজী বন্ধন ছিন্ন করে আবার ইলেকট্রন বের হবে তখন কি ইলেকট্রন সংখ্যা আরও বৃদ্ধি পাবে, হোলের সংখ্যা কী হবে কম পাবো আমরা। তার জন্য বলা হচ্ছে এখানে মুখ্য সংখ্যাগুলো আদান বাহক হচ্ছে ইলেকট্রন আর সংখ্যালঘু আদান বাহক হচ্ছে হোল। এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে
যে প্রায় 10⁶ সংখ্যক মূল পরমাণুর সঙ্গে গড়ে মাত্র একটি করে অপদ্রব্যের পরমাণু ডোপিং করতে হয়, একটা মাত্র অপদ্রব্য, অর্থাৎ 10⁶ সংখ্যক যদি আমি তোমার হচ্ছে সিলিকন নিই, তাহলে একটা করে কি নিতে হবে, আমার আর্সেনিক পরমাণু নিতে হবে, দিয়ে ডোপ করাতে হবে। এই জন্য মূল সিলিকন বা জার্মেনিয়াম গ্লাসটি সম্পূর্ণ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। অর্ধব্যয়ী গ্লাস তৈরির যা খরচ তার অধিকাংশই হয় গ্লাসটি বিশোধনের কাছে। ঠিক আছে, তার অধিকাংশ খরচটা হচ্ছে গ্লাসটা বিশোধনের কাছে, তবে এই গ্লাসের দাম খুবই কম। তারপরে বলছে যে ফসফরাস বা আর্সেনিক মৌল অর্ধপরিবাহী গ্লাসকে মুক্ত ইলেকট্রন দান করে, তাই এদের দাতা মৌল বলা আছে। ফসফরাস আর্সেনিক মৌল অর্ধপরিবাহী গ্লাসকে কি করছে, মুক্ত ইলেকট্রন দান করছে। কারণ কি, দেখো ফসফরাস বা আর্সেনিক তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকছে, 4টা কি হচ্ছে সমাজীয় বন্ধন সিলিকনের সাথে গঠন করলো, একটা ইলেকট্রন তাহলে অবশিষ্ট থেকে গেলো, অর্থাৎ এই ইলেকট্রনটা কি করছে, দান করছে, ইলেকট্রন দান করছে গ্লাসকে, একটা মুক্ত ইলেকট্রন দান করছে, তার জন্য ফসফরাস বা আর্সেনিককে বলা হচ্ছে ডোনার বা দাতা। এখানে দেখো এরপরে আসবো আমরা এন টাইপ কেন বলা হচ্ছে, এই যে জিনিসটাকে এন টাইপ বলা হচ্ছে কেন, যেহেতু ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সংখ্যাগুরু আধানবাহকের কাজ করে, সংখ্যাগুরু আধানবাহকের কাজ করে, তাই এই ক্লাসকে এন টাইপ বলেছে। ঋণাত্মক নেগেটিভ এন, যেহেতু এখানে ইলেকট্রন কি হচ্ছে, ইলেকট্রন হচ্ছে এখানে আধানবাহক, সংখ্যাগুরু আধানবাহক, সেই জন্য ইলেকট্রনটা কি নেগেটিভ, নেগেটিভের জন্য এন, এন থেকে আসছে এন টাইপ, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এন টাইপ যে তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর যেটা আমরা বলছি, এন টাইপ অবিশুদ্ধ অর্ধপরিবাহী যেটাকে আমরা বলছি, তার ক্ষেত্রে কি হচ্ছে যে আধান বাহক হচ্ছে ইলেকট্রন, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। এন কেন বলা হচ্ছে, এটা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রন, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, সেই জন্য একে বলা হচ্ছে এন টাইপ। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহীর কথা আমরা বিবেচনা করি, তাহলে পি টাইপটা তার গঠন কেমন, কার্যনীতি কেমন, সেই জিনিসটা আমরা জানবো। তাহলে এখানে বলতে যে সম্পূর্ণ বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম গ্লাসের মধ্যে অল্প পরিমাণ বোরন বা অ্যালুমিনিয়াম মৌলকে সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করা হয়। ঠিক আছে, বোরন বা অ্যালুমিনিয়াম মৌলকে সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করা হয়। এরা উভয়ই কি ত্রিযোজী, এই যে এরা হচ্ছে ত্রিযোজী, পর্যায় সারণীর তৃতীয় শ্রেণীভুক্ত মৌল, আর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 3টে করে ইলেকট্রন, অর্থাৎ যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন থাকছে। বোরন বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঠিক এরকম, বোরন তার বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন, 3টে করে ইলেকট্রন, 1 2 3টে, ঠিক আছে, বাইরের কক্ষে 3টে ইলেকট্রন থাকছে। তাহলে গঠনটা কেমন হচ্ছে, স্ট্রাকচার যেটা গঠন হচ্ছে সেটা কি হচ্ছে, বোরন সাথে সিলিকনের কিরকম স্ট্রাকচার গঠন হচ্ছে যদি আমরা দেখি, তাহলে বোরন পরমাণুর বাইরের কক্ষে যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকছে, 1 2 3টে। এরা কি করছে, বোরনটা তার পার্শ্ববর্তী 3টে সিলিকন পরমাণুর সাথে কি করছে, সমযোজী বন্ধন তৈরি করলো, এর সাথে একটা সমযোজী বন্ধন তৈরি করছে, এর সাথে একটা সমযোজী বন্ধন তৈরি করছে, এর সাথে সমযোজী বন্ধন তৈরি করছে। এই যে সিলিকন আছে এর সাথে কিন্তু একটা বন্ধন তৈরি হচ্ছে, কি এর কিন্তু কোনো রকম কিছু নেই, অর্থাৎ এই জায়গাটায় একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে। এর সিলিকনের একটা পরমাণু একটা ইলেকট্রন কি করেছে, সিলিকন পরমাণু এখানে কি আছে, একটা ইলেকট্রন এখানে দিয়েছে, কিন্তু এ কন্ট্রিবিউশন দিতে পারেনি। ঠিক আছে, এর কোনো রকম কন্ট্রিবিউশন নেই, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, সমযোজী বন্ধন এ একটা দিয়েছে, এ একটা দিয়েছে, সমযোজী বন্ধন এ একটা দিয়েছে, এ একটা দিয়েছে সমযোজী বন্ধন, কিন্তু এখানে গেছে সিলিকন দিচ্ছে, এখানে দিচ্ছে না। এবার দেখো এই পার্শ্ববর্তী এই সিলিকনের সাথে এই সিলিকনের, এই সিলিকনের সাথে এই সিলিকনের, এই সিলিকনের সাথে একটা কি সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, মাঝখানে কি আছে, বোরন পরমাণুটা আছে। এখানে কি হচ্ছে, একটা ফাঁকা জায়গা, অর্থাৎ এই জায়গায় কি হচ্ছে, একটা হোল সৃষ্টি হচ্ছে। আগেরটায় কি হচ্ছিল, আগে কি হচ্ছিল, 5টা ইলেকট্রন ছিল, যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন ছিল, তার জন্য কি হচ্ছে 4টে সমযোজী বন্ধন তৈরি করেছিল, একটা ফাঁকা থেকে গিয়েছিল একটা ইলেকট্রন, সে কি করেছিল, মুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করছিল। এক্ষেত্রে দেখো 3টে ইলেকট্রন পাচ্ছি, বোরনের বাইরের কক্ষে কি আছে, 3টে ইলেকট্রন, এখানে দেখো আর একটা দরকার ছিল, তবে কি হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করেছিল, এখানে কি হচ্ছে, হোল সৃষ্টি হচ্ছে, একটা হোল সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে কি হবে, আগের বারে ইলেকট্রনগুলো একটা স্তরে ছিল, হোলগুলো কি হবে, একটা ইলেকট্রন একটা শক্তি স্তরে থাকবে, সেই শক্তি স্তরটা কি বলা হবে, সেই শক্তি স্তর হচ্ছে ফার্মি স্তর বলা হচ্ছে। সেক্ষেত্রে পরিবহন পটি আর যোজ্যতা পটি যদি আমি দেখি, তাহলে কি ঘটনা ঘটবে দেখছি আমরা এখানে। এক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবহন পটি আর এই যোজ্যতা পটি, এখানে যে হোল যেগুলো অবস্থান করছে, সেই হোলগুলো কোথায় অবস্থান করছে, একটা স্তরে শক্তি স্তর, সেটা ফার্মি স্তর বলা হচ্ছে। এই যে স্তরটা সেটা হচ্ছে যোজ্যতা পটির কাছাকাছি, যোজ্যতা পটির কাছাকাছি। আগেরটাতে কি ছিল, আগেরটাতে পি টাইপের ক্ষেত্রে কি ছিল, এই যে ফার্মি স্তরটা পরিবহন পটির কাছাকাছি ছিল, কিন্তু পি টাইপের ক্ষেত্রে হচ্ছে ফার্মি স্তরটা যোজ্যতা পটির কাছাকাছি। এন টাইপের ক্ষেত্রে পরিবহন পটির কাছাকাছি ছিল, পি টাইপের ক্ষেত্রে হচ্ছে
যোজ্যতা পটির কাছাকাছি। তাহলে এক্ষেত্রে দেখো এই যে ডিস্টেন্সটা কম, যোজ্যতা পটির কাছাকাছি, তাহলে সহজে এখান থেকে কি হবে, কিছু ইলেকট্রনকে আমি কি এই জায়গায় নিয়ে যেতে পারবো, কারণ এগুলো তো হোল, এগুলো ফাঁকা হোল, তার মানে ইলেকট্রন কি হবে এখান থেকে সহজে এই জায়গায় যেতে পারবে। হোলটা কি হবে, এখান থেকে এখানে যে আসতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে, এখান থেকে এখানে আসতে পারবে। তাহলে ইলেকট্রন এই যোজ্যতা, এখান থেকে যোজ্যতা পটি থেকে সহজে কি এই হোলে ট্রান্সফার হতে পারবে। তাহলে কি হবে, এখান থেকে আমি সহজে এবার পরিমাণ পটিতে নিয়ে যেতে পারবো। অর্থাৎ পরিমাণ পটি আর যোজিত পটির মধ্যে যে ব্যবধান ছিল, শক্তির ব্যবধান, সেটা কিন্তু কমে যাচ্ছে। কিসের জন্য, অপদ্রব্য মেশানোর জন্য। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এন টাইপের ক্ষেত্রে ফার্মি স্তরটা ছিল পরিবহন পটির কাছাকাছি, পি টাইপের ক্ষেত্রে এখানে যে ফার্মি স্তর যেটা আছে, যেখানে হোলগুলো অবস্থান করছে, সেটা হচ্ছে যোজিত পটির কাছাকাছি। এবার যদি আমরা সংজ্ঞাটা দেখি, তাই বিশুদ্ধ অর্ধপরিবাহী গ্লাসের মধ্যে অল্প পরিমাণে ত্রিযোজী মৌল বোরন বা অ্যালুমিনিয়াম সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে গ্লাসটি পাওয়া যায় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলা হচ্ছে, তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলা হচ্ছে। এবার যদি আলোচনায় আসি, বলছে সম্পূর্ণ পি টাইপ গ্লাসটি হচ্ছে নিস্তরিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যোজ্যতা পটি আর ফার্মি স্তরের মধ্যে যে শক্তির ব্যবধান হচ্ছে 0.05 ইলেকট্রন ভোল্ট। তাহলে সহজেই কি করা যাবে, পটি থেকে ইলেকট্রনকে ফার্মি স্তরে নিয়ে যেতে হবে, ফার্মি স্তরে যদি নিয়ে যেতে, ফার্মি থেকে আবার আমি কি করবো, সহজেই পরিমাণ পটিতে নিয়ে যেতে পারবো। তাহলে এখান থেকে কি কারেন্ট পাবো। আবার বলছে যে পি টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য সংখ্যাগুরু আদান বাহক হচ্ছে হোল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোলের সৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে সংখ্যাগুরু বাহক হিসেবে কি হবে, আদান বাহক হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হোল, আর সংখ্যালঘু হিসেবে ইলেকট্রন। কি হবে, ইলেকট্রনটা আমরা পাচ্ছি। এবার যদি কি করা হয়, ওই যে গ্লাসের মধ্যে সিলিকনের মধ্যে যে বন্ধন আছে, সেখানে যদি আমি তাপ দিই, কোনো রকমের সেই বন্ধন ছিন্ন করে ইলেকট্রন যেতে পারে, ইলেকট্রন তৈরি হলে হোলেরও সৃষ্টি হবে। এমনিতে হোল ছিল, আবার একটা হোলের সৃষ্টি হবে, একটা ইলেকট্রনের সৃষ্টি হলো। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে হোল আগে ছিল প্লাস আরও একটা বৃদ্ধি পেল, আর এখানে যা শুধুমাত্র একটা ইলেকট্রনের সৃষ্টি হলো। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন হচ্ছে সংখ্যালঘু আদান বাহক, আর এক্ষেত্রে তোমার সংখ্যাগুরু আদান বাহক হচ্ছে হোল। এখানে বলছে আর একটা জিনিস যে 10⁶ সংখ্যক মূল পরমাণুর সঙ্গে গড়ে মাত্র একটি করে অপদ্রব্য পরমাণু ডোপিং করতে, ঠিক আগের মতো 10⁶ সংখ্যক সিলিকন বা তোমার হচ্ছে জার্মেনিয়ামের সাথে কি করতে হবে, একটা করে এখানে বোরন বা অ্যালুমিনিয়াম ডোপিং করতে পারে। বলছে বোরন বা অ্যালুমিনিয়াম মৌলকে অর্ধপরিবাহী কেলাসে মেশালে এদের বন্ধনে হোল উৎপন্ন হয়, তার জন্য এরা কেলাস থেকে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য বোরন বা অ্যালুমিনিয়ামকে গ্রহীতা বা একসেপ্টার বলা হচ্ছে, গ্রহীতা বা একসেপ্টার। এক্ষেত্রে কি করা হচ্ছে, কিসের সৃষ্টি হচ্ছে, হোল সৃষ্টি হচ্ছে, হোল। তাহলে এরা কি করছে, কেলাস থেকে ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য বোরন বা অ্যালুমিনিয়াম কি হচ্ছে, গ্রহীতা বলা হচ্ছে। আগেরটা কি হচ্ছিল, এক্সেস ইলেকট্রন দেখছিল, অর্থাৎ অতিরিক্ত ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন দিচ্ছিল, তার জন্য তাহলে ডোনার। এরা কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে, এই জন্য কি বলা হচ্ছে, গ্রহীতা। এবার দেখো পি কেন বলা হচ্ছে, পি টাইপ। পি টাইপের কথাটা আমরা যে বলি, যেখানে আছে কার্যকর ধনাত্মক আধানযুক্ত হোল সংখ্যাগুরু আদান বাহকের কাজ করে, সংখ্যাগুরু আদান বাহকের কাজ করে, তাই এই ক্লাসকে বলা হচ্ছে পি টাইপ। তাহলে এক্ষেত্রে যেহেতু পজিটিভ পি, সেই পি থেকে আসছে এখানে পি টাইপ, আর কিছুই না। এরপর আসবো অর্ধপরিবাহীতে আধান বাহকের বিচলন। ঠিক আছে, এরকম ধরনের একটা টপিক আমরা পড়েছিলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওহমের সূত্রতে পরিবাহীতে আদান বাহকের বিচলন, এরকম একটা টপিক আমরা পড়েছিলাম। তো কোন একটা এখানে কি পড়বো আমরা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তো প্রথমে আসি ধাতব তারের ক্ষেত্রে। ধাতব যে পরিবাহী থাকে তার ক্ষেত্রে কি ঘটনা ঘটে, ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে আমরা জানি তারটির প্রস্থচ্ছেদ যদি এ হয়, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এটির মধ্যে প্রবাহ মাত্রা আই সমান আমরা কি জানি, এন ই ভি এ। সেখানে কি ছিল, এন ই ভি ডি এ, ঠিক আছে, এন ই ভি ডি এ পেয়েছিলাম আমরা, ঠিক আছে। এক্ষেত্রে এন ই ভি এ বলে লেখা আছে, ডিপ ভেলোসিটি সেটা ভিডি বলে লেখা ছিল, ভি একই জিনিস সেখানে লেখা আছে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে এই সূত্রটা কি, পরিবাহীর ক্ষেত্রে তাহলে ই হচ্ছে ইলেকট্রনের তড়িতাধান, ভি হচ্ছে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ, ঠিক আছে, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ, আর এনটা কি, মুক্ত ইলেকট্রনের সংখ্যাগত, অর্থাৎ একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রটা আমরা পেয়েছিলাম, আই সমান এন ই এ ভি। কোন চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওহমের সূত্রতে এই চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, এই সূত্রটা আমরা পড়েছিলাম ধাতব তারের ক্ষেত্রে। তাহলে এই সূত্রটা কি করবে এবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা কাজে লাগাই, তাহলে এক্ষেত্রে বিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়েছি, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে ওই যে সূত্রটা কি হবে, তাহলে একটা কি করা হচ্ছে, এল দৈর্ঘ্যের এ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই বিশিষ্ট একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী নেওয়া আছে চোঙাকৃতি, ঠিক আছে, চোঙাকৃতি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী নেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে কি করে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আদান বাহকের কাজ করে কোনটা, ইলেকট্রন হোল, এবং একসাথে কি করে এখানে আদান বাহকের কাজ করে, ইলেকট্রন হোল একসাথে আদান বাহকের কাজ করে। এবার দুই প্রান্তে যদি আমি বিভব প্রভেদ প্রয়োগ করি, ভি, ঠিক আছে, ভোল্ট,
বিভব পরিবেশ যেটা ভি প্রয়োগ করা হয়েছে, তাহলে এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেটা আই সমান এন ই ভি এ। এই সূত্র অনুসারে কি ঘটনা ঘটবে, একদিকে দেখো এখানে কি করছে ইলেকট্রন এদিক থেকে এদিকে ফ্লো করছে, এদিকে কি করছে হোল এদিক থেকে এদিকে ফ্লো করছে। হোল যেদিকে ফ্লো করে সেদিকে কারেন্ট ফ্লো হয়, ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে কারেন্টটা কি হবে এদিক থেকে এদিকে ফ্লো করবে। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রার যে রাশিমালা সেটা কি লিখবো, আই সমান এন ই ভি ই এ প্লাস পি ই ভি এইচ এ। এখানে এন এইটা কমন নিয়ে নিলে, এইটা কমন নিলে এন ভিই প্লাস পি ভিএইচ। এবার আসি যে দুটো আলাদা আলাদা কেন হলো। এক্ষেত্রে কি করছে, যেহেতু আধান বাহকের কাজ করছে ইলেকট্রন সাথে সাথে হোল, তাহলে এই যে ভিইটা সেটা হচ্ছে কি কার ইলেকট্রনের বিচলন বেগ, ঠিক আছে, ইলেকট্রনের বিচলন বেগ। এনটা কি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, যা শুধু এটুকু হওয়ার কথা ছিল পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন, কিন্তু এই ক্ষেত্রে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন হোল দুটোই কাজ করছে। আর দেখো পিটা কি হচ্ছে হোল, ঠিক আছে, হোল এখানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গঠন করছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে। ভিএইচটা কি হোলের বিচলন বেগ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এটা আমি পেলাম এ ই এন ভিই প্লাস পি ভিএইচ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস জানি, যতগুলো হোল সৃষ্টি হয় ততগুলো কি হচ্ছে ইলেকট্রন সৃষ্টি হয়, যতগুলো হোল পাওয়া যায় ততগুলো ইলেকট্রন পাওয়া যায়, তাপীয় ইলেকট্রন বা তাপীয় হোল। তাপীয় কেন বলছে, কারণ তাপ প্রয়োগের ফলে বন্ধন ছিন্ন করছে ইলেকট্রন, বন্ধন ছিন্ন করার ফলে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে একটা হোলেরও সৃষ্টি হচ্ছে, তাই জন্য বলা হচ্ছে তাপীয় ইলেকট্রন বা তাপীয় হোল, ঠিক আছে। তাহলে এন সমান পি সমান এন আই ধরা হচ্ছে, ঠিক আছে, ইন্টেন্সিক অর্থাৎ বিশুদ্ধ ইন্টেন্সিক। তাহলে এন আইটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রন হোল এর যুগ্ম সংখ্যা, ঠিক আছে। এন সমান পি, এন সমান পি সমান এন আই যদি ধরা হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অর্থাৎ এদের তো সমান, এনে যতগুলো এন থাকে ততগুলো পি থাকে, এটাকে এন আইতে লেখা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই যে সমীকরণটা কি হবে, এন আর পি এ দুটো সমান, এটা এন আই এটাও এন আই, তাহলে এন আইটা কি হবে কমন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আই সমান আমি পাবো এ ই এন আই ভিই প্লাস ভিএইচ, এটা আমি পেলাম। এবার দেখো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ ঘনত্ব, আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা ওহমের সূত্র চ্যাপ্টার পড়েছিলাম, যে সমান হচ্ছে আই বাই এ, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘনত্ব সমান হচ্ছে যে সমান হচ্ছে আই বাই এ। আই এর মানটা এখানে বসাও আর এর মানটা বসাও, এটা এর জায়গায় থাকলো, এ কেটে চলে যাবে, থাকবে কি ই এন ভিই প্লাস পি ভিএইচ, ঠিক আছে। যদি এই সূত্রটা এখানে এটা যদি অ্যাপ্লাই করি আমি, যদি এটা আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে এই জিনিসটা আমি পাবো এন ভিই প্লাস পি ভিএইচ। বিশুদ্ধ যদি অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে এন আর পিটা হচ্ছে সমান এন আই তে লিখবো, তাহলে ই এন আই, অর্থাৎ এটা কেটে চলে যাচ্ছে ই এন আই ভিই প্লাস ভিএইচ, সেটা আমি পাচ্ছি, এটা লেখা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এবার দেখো যে অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে আমি কি করেছি, ভি বিভব প্রভেদ প্রয়োগ করেছি, ভি বিভব প্রভেদ প্রয়োগ করেছি। তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রে ই সমান আমি কি লিখবো ভি বাই এল, এটা আমি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়িয়েছি, ই সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স, ই সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স বা ভি বাই এল আমি লিখতে পারি, ই সমান হচ্ছে ভি বাই এল। ভোল্টেজ ভিটা কিন্তু বেগ নয়, ভিটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ বিভব প্রভেদ বাই এল, ঠিক আছে, ই সমান হচ্ছে ভি বাই এল। এখন দেখো যে সমান আমি কি পেয়েছি আই বাই এ, আই সমান কি ভি বাই আর, আই সমান হচ্ছে ভি বাই আর, তাহলে ভি বাই আরটা বসিয়ে দিলাম, ওয়ান বাই এ ভি বাই আর থাকলো, ওয়ান বাই এ থাকলো, ভিটা ভি থাকলো, র সমান আর সমান কি র এল বাই এ, রেজিস্ট্যান্স আর রোধ র এল বাই এ লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি এটা এটা কেটে চলে গেল, থাকলো কত ওয়ান বাই র ভি বাই এল, ভি বাই এল ওয়ান বাই র, ভি বাই এলটা কত ই, সেটা আমি মানটা বসিয়ে দিলাম, ওয়ান বাই র সমান হচ্ছে সিগমা, ওয়ান বাই র সমান হচ্ছে সিগমা। তাহলে এই যে আরটা হচ্ছে অর্ধপরিবাহী রোধ, সেটা র এল বাই এ দিয়ে লিখতে পারি আমরা। আবার র যেটা বলছি সেটা কি হচ্ছে রোধাঙ্ক, আর সিগমা সমান হচ্ছে ওয়ান বাই র সমান হচ্ছে পরিবাহিত, অর্থাৎ ওয়ান বাই রোধাঙ্ক সমান হচ্ছে পরিবাহিত অঙ্ক, এটা সিগমা সমান হচ্ছে পরিবাহিত অঙ্ক। তাহলে সিগমা ই সমান আমি পাচ্ছি জে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘনত্ব জে সমান হচ্ছে সিগমা ই বা সিগমা ই সমান হচ্ছে জে আমি পেলাম। তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি সেটা দেখবো এবারে। তাহলে সিগমা ই সমান আমি পেয়ে যাচ্ছি যে জে সমান কি ই এন ভিই প্লাস পি ভিএইচ। তাহলে ইটাকে যদি আমি ভাগ করে দিই শুধু সিগমা সমান কি পাবো, ইটার দিকে ভাগ হয়ে গেলে ই বাই ই এন ভিই প্লাস পি ভিএইচ। তাহলে ই সমান হচ্ছে এন
ইটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ভিই বাই ই প্লাস পি ভিএইচ বাই, তাহলে এই যে ভিই বাই ই সমান হচ্ছে মিউ ই, ভিএইচ বাই ই সমান হচ্ছে মিউ এইচ। তাহলে এই একটা সমীকরণ আমি পাচ্ছি। ঠিক আছে, অর্ধপরিবাহী গ্লাসের উপাদানের পরিবাহিতাঙ্কের রাশিমালা। ঠিক আছে, সিগমা সমান ই ইন ব্র্যাকেট দিয়ে এন মিউ ই প্লাস পি মিউ এইচ। এই যে মিউ ই বাই মিউ এইচ এটা হচ্ছে সচলতা বলা হচ্ছে, ড্রিফট, মোবিলিটি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে মিউ ই বাই মিউ এইচ এটা হচ্ছে মোবিলিটি, ইলেকট্রনের সচলতা, আর এটা হচ্ছে হোলের সচলতা, যেটা ভিই বাই ই আর হচ্ছে ভিএইচ বাই ই তে লেখা আছে। ঠিক আছে, এবার বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, এই এন আর পিটা সমান হয়, তাহলে এন আই দিয়ে লিখলাম, তাহলে সিগমা সমান হচ্ছে ই এন আই মিউ ই প্লাস মিউ এইচ। এবার যদি এককগুলোর কথা আমরা ভাবি, তাহলে এন বা পি এন আই এগুলো কি সংখ্যা ঘনত্ব বলছিলাম, তাহলে মিটার কিউব পার মিটার কিউব, তাহলে মিটার টু দি মাইনাস 3। ভি আছে মিটার পার সেকেন্ড, বেগ বোঝাচ্ছে। মিউ ই মিউ এইচ এটা হচ্ছে সচলতা, এদের একক কি মিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড, মিটার স্কোয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। সিগমা মো ইন্টু মিটার টু দি পাওয়ার -1 পাই, এইভাবে লিখি আমরা অনেক সময়। রেজিস্ট্যান্স ওহম যেটা আছে মো, এটা উল্টো, তাহলে উল্টো দিকে করে দেওয়া এইভাবে, আর হচ্ছে অথবা সিমেন্স পার মিটার। ঠিক আছে, এই এককগুলো আমরা লিখবি, তাহলে সিগমা যেটা ই এন আই মিউ ই প্লাস মিউ এইচ, এটা আমাদের যেতে হবে। এর আরেকটা জিনিস, এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো বের হয় সেগুলো কিন্তু বন্ধনের মধ্যে থাকছে না। ঠিক আছে, সেগুলো বাইরে থাকছে, তার জন্য তাদের বেগটা বেশি হচ্ছে, বাইরে থাকার জন্য বেগ বেশি হচ্ছে। আর হোলগুলো কি হচ্ছে বন্ধনের মধ্যে থাকছে, তাদের বেগটা হচ্ছে কম থাকছে, অর্থাৎ ভিই গ্রেটার দেন ভিএইচ হয়, অর্থাৎ হোলগুলোর কার্যকর ভর বেশি হয়ে যায় ইলেকট্রনের তুলনায়। কিন্তু কারণ কি, যেহেতু এখানে যে ইলেকট্রনগুলো থাকছে সেটা বন্ধনীর মধ্যে থাকছে না, বন্ধনীর বাইরে থাকতে চাচ্ছে, ছোট ছোট করতে পারে, অর্থাৎ তাদের যে কার্যকর ভর হচ্ছে কম বলে মনে হচ্ছে, কার তুলনায় এই যে হোলের তুলনায় কার্যকর ভরটা কম বলে মনে হতে পারে, অর্থাৎ ভিইটা গ্রেটার দেন ভিএইচ, অর্থাৎ মিউ ই গ্রেটার দেন মিউ এইচ, এটা একটা জিনিস থাকে। আর এই উষ্ণতার উপরে ডিপেন্ড করছে এই জিনিসটা, উষ্ণতা সাথেও কি করছে, এখানে যে এন বা পি ভিই বা ভিএইচ বা মিউ ই মিউ এইচ এগুলো কিন্তু অনেক সময় ডিপেন্ড করছে, উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে এগুলো হচ্ছে পরিবর্তিত হতে থাকে। আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সিগমা সমান দেখলাম। এবার অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে সেই জিনিসটা আমরা দেখবো। অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে, তাহলে অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে ইলেকট্রন বা হোলের সংখ্যা ঘনত্ব কিন্তু সমান নয়। এন টাইপের ক্ষেত্রে কি হয়, এন টাইপের ক্ষেত্রে এনটা বেশি পিটা কম, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বেশি হোলের সংখ্যা কম। পি টাইপের ক্ষেত্রে কি হয়, পিটা বেশি এনটা কম, অর্থাৎ হোলের সংখ্যা বেশি এর সংখ্যা কম। তাহলে সেই ক্ষেত্রে যে সমীকরণ আয়ের যে সমীকরণ সেটা আমরা পাবো, লিখবো এ ই এন ভিই প্লাস পি ভিএইচ, আর সিগমা সমান ই ইন্টু এন মিউ ই প্লাস পি মিউ এইচ, অর্থাৎ এন আর পি আলাদা আলাদাই থাকবে, এই দুটো এন আমি লিখবো না, কারণ কি অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে এন আর পিটা হচ্ছে আলাদা আলাদা, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা থাকে, এন পি সমান থাকে না, সেই জন্য আলাদা আলাদাভাবেই থাকবে সমীকরণটা। ঠিক আছে, এখানে আর একটা জিনিস যে অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে এন টাইপের ক্ষেত্রে সংখ্যা করে আদান ভাগ আমরা জানি ইলেকট্রন, সেটাকে যত বৃদ্ধি পায় হোলগুলো কি হচ্ছে নতুন নতুন ইলেকট্রনের সঙ্গে পুনর্মিলনের দরুন অবলুপ্ত হতে থাকে। ঠিক আছে, ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, হোল কি হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন এর বৃদ্ধির ফলে হোলের সংখ্যা ঘনত্ব পি হ্রাস পায়। বিপরীত ক্রমে পি টাইপের ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, তাহলে পি এর বৃদ্ধির ফলে অর্থাৎ কি হচ্ছে হোলের সংখ্যা বৃদ্ধির ফলে এন এর মানটি কমে আসে। তাহলে উভয় ক্ষেত্রে একটা সাম্যাবস্থা শর্ত, কি সাম্যাবস্থা শর্ত, এন পি সমান হচ্ছে এন আই স্কয়ার, অর্থাৎ এন আর পি, এন বৃদ্ধি পেলে পিটা কমবে, পি বৃদ্ধি পেলে কিন্তু এই দুটোর গুণফল সবসময় স্থির, অর্থাৎ এন আই স্কয়ার, অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রন হলে যুগ্ম সংখ্যার কি হচ্ছে ঘনত্ব যেটা আছে তার স্কয়ার। এই যে জিনিসটা, এই সূত্রটা বলছে ভরকিরের সূত্র, এই ভরকিরের সূত্রটাকে যদি আমরা দেখি তাহলে এইভাবে বলবো যে তাপীয় সাম্যাবস্থায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন ও মুক্ত হোলের সংখ্যা ঘনত্ব পি এর গুণফল ধ্রুবক, এই এন আর পি এর গুণফল হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব এন এর বর্গের সমানুপাতিক, ও বিশুদ্ধ অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব এন আই বর্গের সমান, অর্থাৎ বর্গের সমান। ঠিক আছে, এন আর পি এর গুণফল, এন আর পি এর গুণফল হচ্ছে এন আই এর বর্গের সমান, এই জিনিস সূত্রটাকে বলা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। তাহলে এই জিনিসগুলো আমাদের জানলাম, এন টাইপের ক্ষেত্রে স্ট্রাকচার, পি টাইপের ক্ষেত্রে স্ট্রাকচার,
তারপরে হচ্ছে এখানে যে পোয়া মাত্রা, বিশুদ্ধর ক্ষেত্রে পোয়া মাত্রা বা সিগমা যে পরিবেদাঙ্ক যা আছে তার রাশিমালা আমরা দেখলাম। অবিশুদ্ধির ক্ষেত্রে কি হয়, আর এখানে যে সূত্র, একটা ভালো সূত্র হচ্ছে ভরকিটের সূত্র, যেটা বলছে যে তাপীয় সাম্যাবস্থায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এবং মুক্ত হলের সংখ্যা ঘনত্ব এই দুজনের গুণফল হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবের সংখ্যা ঘনত্ব এনআই এর বর্গের সমান। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে এবং জানতে হবে। আর এই সূত্র যেগুলো আছে সেগুলো আমাদের রাখতে হবে, মনে রাখতে হবে। এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে।